হয়তো রাতের অন্ধকারে আপনি একা হাঁটছেন একটা গ্রামের মেঠো পথ দিয়ে, চাঁদের আলোয় আপনার নিজের ছায়াটা মাটিতে পড়ছে, কিন্তু হঠাৎ খেয়াল করলেন সেই ছায়াটা আপনার সাথে সাথে নড়ছে না। ছায়াটা যেন এক মুহূর্ত পিছিয়ে থাকছে, তারপর নিজে থেকেই সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আপনি থেমে গেলেও ছায়াটা কিন্তু তখনও নড়ছে। যদি এমন কিছু আপনার সাথে ঘটে তাহলে আপনি কি করবেন? আজকের ঘটনাটা ঠিক এমনই এক অভিজ্ঞতাকে নিয়ে, যেখানে একটি ছায়া হয়ে উঠেছিল একটা গ্রামের মানুষের সবচেয়ে বড় আতঙ্ক। স্বাগতম আপনাদের সবাইকে রহস্যবৃত্তে। আমি বিপ্লব, আর আপনি এখন আছেন রহস্যবৃত্তের জগতে, যেখানে প্রতিটি গল্প শুরু হয় নিঃশব্দে আর শেষ হয় এক দীর্ঘশ্বাসে। আজকের গল্পটা পাঠিয়েছেন আমাদের একজন শ্রোতা, যিনি নিজের পরিচয় প্রকাশ করতে চাননি, আর তাই তার অনুরোধেই আমরা তার নাম গোপন রাখছি। ঘটনাটা তার নিজের দাদার জীবনে ঘটে যাওয়া, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের পরিবারের মুখে মুখে প্রচলিত। চলুন দেরি না করে চলে যাই আজকের গল্পে। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন আশা করছি। ঘটনাটি ঘটেছিল 1985 সালের দিকে। তখনকার বাংলাদেশের উত্তরাঞ্চলের একটা প্রত্যন্ত গ্রাম, যেখানে বিদ্যুৎ তখনও পৌঁছায়নি। গ্রামটার নাম ছিল কুশদহ। চারিদিকে বিস্তৃত ধান ক্ষেত, আর গ্রামের এক প্রান্তে ছিল একটা পুরনো বাঁশঝাড়, যেটাকে গ্রামের মানুষ সন্ধ্যার পর এড়িয়ে চলত। আমাদের গল্পের কেন্দ্রে আছেন করিম মিয়া। বয়স তখন তার 30-এর কোঠায়। পেশায় ছিলেন করিম মিয়া একজন কৃষক, তবে সাথে টুকটাক মাছ ধরার কাজও করতেন তিনি। স্ত্রী রাহেলা আর 2 ছেলে মেয়ে নিয়ে ছিল তাদের ছোট্ট সংসার। মানুষ হিসেবে করিম মিয়া ছিলেন বেশ সাহসী। ভূত প্রেতের গল্প বিশ্বাস করতেন না তেমন একটা। সেই বছর শীতের শুরুর দিকে একদিন সন্ধ্যায় করিম মিয়া মাঠ থেকে ফিরছিলেন। পথে পড়ল সেই বাঁশঝাড়। সূর্য তখন সবে মাত্র ডুবেছে, চারিদিকে হালকা আধার নেমে এসেছে। করিম মিয়া হাঁটছিলেন, স্বাভাবিক গতিতেই হাঁটছিলেন। হঠাৎ খেয়াল করলেন তার সামনে মাটিতে পড়া নিজের ছায়াটা কেমন যেন অস্বাভাবিক লম্বা হয়ে গেছে। প্রথমে ভাবলেন হয়তো আলোর কোণের কারণে এমনটা লাগছে, কিন্তু আরেকটু এগোতেই তিনি লক্ষ্য করলেন ছায়াটার হাত দুটো তার নিজের হাতের চেয়ে অনেকটা লম্বা, আর সেই হাত দুটো ধীরে ধীরে দুপাশে ছড়িয়ে যাচ্ছে, যেন কেউকে জড়িয়ে ধরতে চাইছে। করিম মিয়া থমকে দাঁড়ালেন। তার বুকের ভেতরটা একটা অচেনা কাঁপুনিতে ভরে উঠল। তিনি নিজে দাঁড়িয়ে আছেন, কিন্তু ছায়াটা তখনও নড়ছে, ধীরে ধীরে ঘুরছে, যেন তার নিজস্ব একটা জীবন আছে। তিনি সাহস করে ছায়ার দিকে তাকিয়ে থাকলেন কয়েক সেকেন্ড। তারপর হঠাৎ ছায়াটা একটা ঝটকায় সোজা হয়ে দাঁড়িয়ে গেল, আর করিম মিয়ার মনে হলো ছায়ার মাথার জায়গায় কোনো মাথাই ছিল না, শুধু একটা কালো শূন্যতা। করিম মিয়া আর দেরি করলেন না, দৌড়ে বাড়ির পথ ধরলেন। বাড়ি পৌঁছে হাঁপাতে হাঁপাতে স্ত্রীকে সব খুলে বললেন। রাহেলা প্রথমে হাসলেন রহিম মিয়ার কথাগুলো শুনে। বললেন, হয়তো ক্লান্তির কারণে তোমার চোখের ভুল হয়েছে। কিন্তু সেই রাতেই তাদের ঘরে অদ্ভুত আরও একটা ঘটনা ঘটল। মাঝরাতে করিম মিয়ার ঘুম ভেঙে গেল একটা অস্বস্তিকর অনুভূতিতে। মনে হলো কেউ যেন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ খুলে তিনি দেখলেন ঘরের কোণের দেয়ালের গায়ে একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ঘরে তখন কোনো আলোর উৎস ছিল না যা থেকে এমন একটা ছায়া তৈরি হতে পারে। ছায়াটা স্থির হয়ে দাঁড়িয়েছিল, যেন তাকে লক্ষ্য করছে। করিম মিয়া স্ত্রীকে জাগানোর চেষ্টা করলেন, কিন্তু গলা দিয়ে তেমন কোনো শব্দ বের হলো না। যখন তিনি সাহস করে হাত বাড়ালেন স্ত্রীর গায়ে, ছায়াটা মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল। পরদিন সকালে করিম মিয়া বিষয়টা তেমন গুরুত্ব দিলেন না, ভাবলেন হয়তো দুঃস্বপ্ন দেখেছেন। কিন্তু এরপর থেকে প্রায় প্রতি রাতেই এমন কোনো ঘটনা পুনরাবৃত্তি হতেই লাগলো। কখনো ছায়াটা দেখা যেত জানালার পাশে, বা কখনো উঠোনে, বা কখনো রান্নাঘরের দরজার ওপাশে। ধীরে ধীরে তাদের ছোট্ট মেয়েটাও এই ছায়াটা দেখতে শুরু করলো। মেয়েটা বলতো রাতে একজন লম্বা কালো মানুষের মতো তার বিছানার পাশে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার কোনো মুখ ছিল না। প্রায় 2 সপ্তাহ এভাবে চলার পর করিম মিয়ার শরীর হঠাৎ খারাপ হতে শুরু করলো।
কোনো কারণ ছাড়াই জ্বর আসতো তার শরীরে। রাতে ঘুমের মধ্যে অযথাই প্রলাপ বকতেন, আর সকালে উঠে কিছুই তার মনে থাকতো না। রাহেলা তখন সিদ্ধান্ত নিলেন গ্রামের মুরব্বীদের সাথে কথা বলবেন। গ্রামের এক বয়স্ক মানুষ, যাকে সবাই মতি দাদা বলে ডাকত, তার কাছে রাহেলা গেলেন এবং তিনি পুরো ঘটনাটা শুনলেন। এই বাঁশঝাড়ের ছায়া নিয়ে গ্রামের অনেক পুরনো একটা কথা আগে থেকেই প্রচলিত ছিল। মতি দাদা রাহেলাকে জানালেন বহু বছর আগে ওই বাঁশঝাড়ে একজন মানুষ আত্মহত্যা করেছিল, আর তারপর থেকেই ওই জায়গায় এক ধরনের অশুভ শক্তির অস্তিত্ব টের পাওয়া যায়। স্থানীয় মানুষ অনেকেই একে বলতো পিশাচের ছায়া। কথিত আছে এই ছায়া যাকে একবার লক্ষ্য করে তার পিছু ছাড়ে না, যতক্ষণ না পর্যন্ত তার শিকার সম্পূর্ণভাবে গ্রাস করতে পারে। করিম মিয়া প্রথমে এসব কথা বিশ্বাস করতে চাননি, কিন্তু তার অবস্থা দিন দিন খারাপ হতে থাকায় শেষমেশ রাজি হলেন গ্রামের এক হুজুরের কাছে যেতে। হুজুর সাহেব বাড়িতে এসে পুরো ঘর ঘুরে দেখলেন, কিছুক্ষণ চুপ থেকে বললেন, এই সমস্যা সাধারণ কোনো জিনের নয়, এটা এমন একটা সত্তা যা মানুষের ছায়ার সাথে মিশে থাকে, আর সেই মানুষের ভয় থেকে শক্তি সঞ্চয় করে এই ছায়া শক্তি। হুজুর সাহেব কিছু নির্দেশনা দিলেন, বললেন সন্ধ্যার পর কেউ যেন বাঁশঝাড়ের দিকে না যায়, ঘরের প্রতিটি কোণে পানি পড়া ছিটিয়ে দিতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো রাতে কেউ যেন নিজের ছায়ার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে না থাকে, কারণ সেই ছায়াই হতে পারে পিশাচের প্রবেশ পথ। কিন্তু হুজুরের কথা মতো সব করার পরেও পরিস্থিতির তেমন একটা উন্নতি হলো না, বরং আরো ভয়ঙ্কর রূপ নিল। এক রাতে করিম মিয়া হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন তিনি নিজেই উঠানে দাঁড়িয়ে আছেন, কিন্তু কিভাবে, অথচ তার কিছুই মনে নেই। কিভাবে সেখানে গেলেন? তার সামনে দাঁড়িয়ে ছিল সেই ছায়া, কিন্তু এবার সেটা আর দেয়ালের গায়ে সীমাবদ্ধ ছিল না। ছায়াটা যেন মাটি থেকে উঠে দাঁড়িয়েছিলেন, ত্রিমাত্রিক একটা অবয়ব, যার কোনো নির্দিষ্ট আকৃতি নেই, শুধু একটা গভীর কালো শূন্যতা মানুষের অবয়বে। করিম মিয়া নড়তে পারছিলেন না। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, আর ঠিক তখনই রাহেলা ঘুম থেকে জেগে স্বামীকে না দেখে বাইরে ছুটে এলেন, আর চিৎকারে গ্রামের কয়েকজন মানুষ জড়ো হয়ে গেল লণ্ঠন হাতে নিয়ে। আলো দেখে ছায়াটা মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল, আর করিম মিয়া ওই মুহূর্তে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এই ঘটনার পর গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল শুধু হুজুরে কাজ হবে না, তাদের প্রয়োজন এমন কাউকে যিনি এই ধরনের বিশেষ সমস্যার সমাধান জানেন। খোঁজ পাওয়া গেল পাশের গ্রামের এক প্রবীণ কবিরাজের, যাকে সবাই ডাকত ফকির নামে। তো ফকির এসে করিম মিয়াকে দেখেই বললেন, দেরি হয়ে গেছে অনেকটা, এই সত্তা এখন শুধু ছায়ার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা মানুষটার আত্মার সাথেও একটা সংযোগ তৈরি করে ফেলেছে। ফকির জানালেন, এমন সত্তাকে দূর করার একমাত্র উপায় হলো তাকে তার আসল উৎসের কাছে ফিরিয়ে দেওয়া, অর্থাৎ যেখানে সেই আত্মহত্যা ঘটেছিল সেই জায়গায় গিয়ে বিশেষ একটা আচার সম্পন্ন করা। কিন্তু এই কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ সেখানে গেলে সত্তাটা সরাসরি আক্রমণ করতে পারে। অমাবস্যার রাতে ফকির, করিম মিয়া আর গ্রামের কয়েকজন সাহসী মানুষ মিলে রওনা দিলেন সেই বাঁশঝাড়ের দিকে। চারপাশে গভীর অন্ধকার, শুধু হাতে থাকা লণ্ঠনের ক্ষীণ আলো। বাঁশঝাড়ের কাছাকাছি পৌঁছাতেই বাতাসটা কেমন যেন হঠাৎ থেমে গেল, চারদিকে নিস্তব্ধ হয়ে গেল, যেন প্রকৃতি নিজে থেকেই কিছু একটার অপেক্ষায় থমকে আছে। ফকির মাটিতে একটা বৃত্ত আঁকলেন, তার মাঝে করিম মিয়াকে বসালেন, আর নিজে বিড়বিড় করে কিছু মন্ত্র পড়তে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই বাঁশঝাড়ের গভীর থেকে সেই ছায়াটা বেরিয়ে এলো, তবে এবার তার আকৃতি আরো বিশাল, আরো স্পষ্ট। সবাই আতঙ্কে জমে গেল। ছায়াটা ফকিরের দিকে তাকিয়ে একটা গমগমে স্বরে কথা বলে উঠল, যেন অনেকগুলো কণ্ঠ একসাথে মিশে গেছে। সে বলল, এই মানুষটা তাকে সে ছাড়বে না। ফকির তখন উচ্চস্বরে কিছু আয়াত পড়তে শুরু করলেন।
আর তার হাতে থাকা একটা মাটির পাত্র থেকে সরিষার তেল ছিটিয়ে দিলেন ওই ছায়াটার দিকে। তেল স্পর্শ করার সাথে সাথেই ছায়াটা যেন যন্ত্রণায় কুঁকড়ে গেল। একটা তীক্ষ্ণ আর্তনাদ ভেসে এলো চারদিক থেকে। ছায়াটা পিছু হাঁটতে বাধ্য হলো, কিন্তু পুরোপুরি মিলিয়ে গেল না। ফকির তখন করিম মিয়াকে বললেন তাকে নিজের মুখে বলতে হবে যে সে আর কখনো এই জায়গায় আসবে না, আর নিজের ভয়কে জয় করে ছায়ার দিকে সরাসরি তাকাতে হবে, কারণ ভয়ই এই সত্তার শক্তির উৎস। কাঁপতে কাঁপতে করিম মিয়া ছায়ার দিকে তাকালেন আর ধীর গলায় বললেন যে তিনি আর ভয় পাচ্ছেন না। মুহূর্তের মধ্যেই ছায়াটা যেন আরো ছোট হয়ে এলো, শক্তি যেন ফুরিয়ে যেতে লাগলো। ফকির শেষ মন্ত্র পড়ে মাটির পাত্রটা বাঁশ ঝাড়ের গোড়ায় পুঁতে দিলেন। তার সাথে সাথে বাতাস আবার বইতে শুরু করলো, চারপাশ যেন স্বাভাবিক হয়ে এলো। সেই রাতের পর থেকে করিম মিয়ার পরিবারে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি আজ পর্যন্ত। তবে করিম মিয়া নিজে বলতেন তিনি আজও রাতের বেলা নিজের ছায়ার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারেন না, কারণ তার মনে হয় যদি কখনো সেই ছায়া আবার নড়ে ওঠে তাহলে হয়তো সে আর ফিরে আসতে পারবে না। লিসনার্স, এই ছিল আজকের গল্প পিশাচের ছায়া। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার ধারণাটা ঠিক হয়, অর্থাৎ যদি কিনা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের জীবনেও যদি এমন কোনো অদ্ভুত ঘটনা বা অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের নিশ্চয়ই জানা আছে কিভাবে আমাদের সাথে শেয়ার করতে হবে। তারপর বলে রাখছি আমাদের মেইল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি চাইলে যে কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা এখনও রহস্যবৃত্ত পরিবারের সাথে যুক্ত হননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যান। তবে সাবস্ক্রাইব করা বা না করাটা সম্পূর্ণ আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। অনুরোধটা আমি করে গেলাম, যদি আমার অনুরোধে সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই পাশাপাশি বেল আইকনটা চাপতে ভুলবেন না, যেন প্রতিটি নতুন গল্প সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। নতুন রহস্য নিয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মোস্ট ইম্পর্ট্যান্ট রহস্যবৃত্তের সাথে থাকুন। ধন্যবাদ।